নমস্কার, ঘরে বাইরে আমরা ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আড্ডা। আর আজকে আমার আড্ডার সঙ্গী প্রিয়শ্রী। প্রিয়শ্রী নামটার মধ্যেই বুঝতে পারছেন, প্রিয় মানে কি? প্রিয় মানে যে সকলের প্রিয় পাত্র, আর শ্রী মানে বলার অপেক্ষা রাখে না। শ্রী মানে হচ্ছে যে যার সৌন্দর্য আছে, যার ঐশ্বর্য আছে। তাহলে সৌন্দর্য এবং ঐশ্বর্য, মা লক্ষ্মীকে ওই জন্য শ্রী বলা হয়ে থাকে। যাই হোক, তাহলে বলতে পারি যে আজকে একজন ঐশ্বর্যার পাশে আমি বসে আছি। কেন এই কথাগুলো বলছি ক্রমশ প্রকাশ্য, তার আগে বলি ঘরে বাইরে আমরা এই প্ল্যাটফর্মটা প্রচুর প্রচুর মানুষ জানেন তো আমাদের আশেপাশে ট্যালেন্টেড, এবং তারা তাদের ট্যালেন্টগুলো হয়তো কেউ কেউ জানে, কিন্তু বেশিরভাগ মানুষেরই অজানা। আর আমার ভীষণ একটা ইচ্ছে ছিল যে আমি সকলের ট্যালেন্টকে যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তো এই একটা প্রয়াস থেকেই এই আড্ডাটা দেওয়ার একটা পরিকল্পনা করেছিলাম, এবং সেটা খুব আস্তে আস্তে বাস্তবে রূপ দিতে পারছি ভেবে আমার সত্যিই খুব ভালো লাগে। চলুন আজকে আর সময় নষ্ট না করে প্রিয়শ্রীর সাথে একটু আড্ডা মেরে নিই। নমস্কার প্রিয়শ্রী। নমস্কার। আচ্ছা, তুই আমাকে বল যে তোর সঙ্গে আমার পরিচিতিটা কীরকমভাবে শুরু আমাদের অ্যাকচুয়ালি। হ্যাঁ বল, তুই বল। তোমাকে আমি এমনি একদিন ফেসবুক স্ক্রল করতে হতো, অনেক সময় সাজেশনে আসে না মিউচুয়াল ফ্রেন্ড থাকলে, তো তোমার ফটোটা যখন আসলো, বেশ তোমার নোজ পিনটা, তোমার লুকটা আমার খুব ভালো লাগছে, বেশ একটা অন্যরকম স্টাইল আছে সাজগোজের মধ্যে। তো তখন আমি ভাবলাম যে দেখি একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে, আর দেখলাম মিউচুয়াল ফ্রেন্ডও আছো, তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি সকলের ফ্রেন্ড রিকোয়েস্টই জেনারেলি অ্যাকসেপ্ট করি, মানে খুব 2-4 জনের হয়তো করি না, কিন্তু ও যখন পাঠিয়েছিল তখন না, মানে ওর কাছ থেকে একটা ওর মানে হয় না একটা পজিটিভ ভাইবস, সেটা আমি ওর ইয়ে থেকে পেয়েছিলাম। তারপরে তো আস্তে আস্তে বাবা, মানে যত আমি দিন গেছে দেখেছি বাবা এত গুণী যে মানে আমি যদি ওর সম্পর্কে না বলি খুব কম, মানে আমারই কি বলবো, মানে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব এরকম আর কি ব্যাপারটা। তো যাই হোক, আমি শুরুতেই প্রিয়শ্রীর ব্যাগে ঢুকবো। জেনারেলি ঘরে বাইরে আমরা প্ল্যাটফর্মে আমরা প্রত্যেকেরই ব্যাগে আগে একটু উকিঝুঁকি মারি, তো আজকেও প্রিয়শ্রীর ব্যাগেই ঢুকবো। তো তুই বল যে কোন 3টে জিনিস তোর ব্যাগে ম্যান্ডেটরি থাকতেই হবে। একটা তো আমার মোবাইল, এটা আমার থাকতেই হবে, আর হচ্ছে আমার মানি ব্যাগ, ওইটা লাগবে, আর একটু সাজগোজের জিনিস টুকটাক। আচ্ছা, মানে সাজগোজ বলতে লিপস্টিক? একদম, ওটা তো থাকতেই হবে। লিপস্টিক আর কনসিলার, এই দুটো, মানে ঘেমে গেলে যাতে একটু টাচ আপ করে নিতে পারি। আর পারফিউম? পারফিউমটা মোটামুটি বাড়ি থেকে বেরোনোর সময় ইউজ করে নিই, ব্যাগে খুব একটা রাখি না। তো তোর কি বর্ন অ্যান্ড ব্রট আপ তুই কলকাতায়? না, আমি শান্তিপুর। শান্তিপুর। বাহ, আমার শান্তিপুরে বড় হওয়া, বিয়ে হওয়া সবটাই শান্তিপুর। আচ্ছা, মানে শ্বশুরবাড়ি, বাপের বাড়ি সব? হ্যাঁ। তো ছোটোবেলা থেকে ও, অ্যাকচুয়ালি আপনাদের বলে রাখি, ও কিন্তু নৃত্যশিল্পী, এবং মানে অসাধারণ নাচ করে, যেমন এক্সপ্রেশন তেমন ওর জেস্টার পশ্চার, মানে জাস্ট দেখার মতো। ওর একটা পেজ আছে শ্রী বলে, তো সেই শ্রী পেজটাতে আপনারা মানে ডান্স উইথ শ্রী, হ্যাঁ ডান্স উইথ শ্রী, এক্স্যাক্টলি ডান্স উইথ শ্রী, তো ওই পেজটাতে আপনারা ওকে ফলো করতে পারেন। মানে সত্যিই অসাধারণ ও নাচ করে। যাই হোক, এবার আমাকে তুই বল, তোর কি ছোটোবেলা থেকেই নাচ শেখা? হ্যাঁ, আমি ছোটোবেলায় নাচে ভর্তি হয়েছিলাম, তারপরে কিছুদিন, মানে ছোটোবেলায় মানে ধরো 6-7 বছর বয়সে ভর্তি হয়েছিলাম, জাস্ট একটু 2 বছর মতন করে ছাড়া হয়ে গেছে ওটা। তারপরে যখন আমি ক্লাস 5-এ উঠি, আমি এমনিতে ভীষণ জেদি, আমাকে হয়তো দেখে বোঝা যায় না, কিন্তু আমার প্রচণ্ড জেদ। তো 5-এ স্কুলের প্রোগ্রাম হবে, এবার ম্যামরা বলেছেন যে যারা ভালো নাচো তারা চলে এসো, না প্রোগ্রাম আছে তোমাদের দিয়ে করানো হবে। আমি কিন্তু নাচ শিখি না, কিন্তু নাচটা না আমার মধ্যে একটা ভালো লাগার জায়গা বরাবরই ছিল। আমিও চলে গেছি সবার সঙ্গে নাচতে। এইবার যখন নাচ দেখাতে বলেছে, তখন মানে আমার নাচ দেখে তো ম্যাডামদের মানে অবস্থা খারাপ, বলছে তুমি ক্লাসে যাও, তুমি নাচ করতে পারো না, তুমি এসেছো কেন? তো
বললাম আমি খুব কান্না করতে করতে ক্লাসে চলে গেছি, খুব অপমানিত বোধ করেছি এবং বাড়িতে এসে মাকে বললাম যে আমি নাচ শিখবো। মানে আমার মানে জেদ চেপে গেল যে আমি নাচ শিখবো আর আমি স্কুলে প্রোগ্রাম করব। তো তখন মাও আমায় ভর্তি করে দিল। মা জেদ থেকেই শেখা। হ্যাঁ, সেখান থেকেই শেখাটা তোর এত প্রপার আর এত ভালো। কার কাছে শিখতিস? আমি ওখানে আমাদের ওখানে চন্দ্রা দি বলে একজন দিদি ছিলেন, উনি শেখাতেন আমাদের নাচ। আচ্ছা, মানে তুই কি মানে কোন ফর্মটা? আমি শিখতাম ভারতনাট্যম আর রবীন্দ্র নৃত্য শিখেছি। আচ্ছা, বাহ। তার মানে একদম মানে মোটামুটি ছোট বয়স থেকেই নাচের হাতে খড়ি বলাই যায়। তারপরে তো যাই হোক, এমনি তোর ছোটবেলাটা এমনি কেমন কেটেছে শান্তিপুরে? শান্তিপুরে ছোটবেলা বলতে আমি বাড়ির মধ্যে, শান্তিপুর সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। শান্তিপুর হচ্ছে একটা সুন্দর সাজানো গোছানো মফস্বল শহর, ঠিক আছে। ওখানে সবাই সবার, আর প্রচণ্ড একটা সাংস্কৃতিক ব্যাপারটা ওখানে প্রচণ্ড, মানে সবাই বাড়িতে বাড়িতে কেউ নাচ শিখছে, কেউ গান শিখছে, কেউ আঁকছে, মানে সবাই শেখে কিছু না কিছু। প্রোগ্রাম অনুষ্ঠান এসব খুব হয় ওখানে। এইসবের মধ্যে একটা বেড়ে উঠেছি আমি, প্রচুর প্রোগ্রাম করতাম, কম্পিটিশনে নাম দিতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শাড়ি তো শান্তিপুরের আছেই, সেটা তো বলার কথা নয়। আর আমি বাড়িতে বড় হয়েছি কি বলতো, একদম 4 জনের মধ্যে বড় হয়েছি, মানে আমরা 4 জন মিলে বড় হয়েছি। মারও বয়স হয়েছে, বাবারও বয়স হয়েছে, দাদাও বড় হয়েছে, আমিও। তো এরকম ভাবে বেড়ে উঠেছি দাদার সঙ্গে। যা হয়, ছোটবেলার কোনো ভালো স্মৃতি বলতে পারবি? প্রচুর, মানে পুরো মানে ছোটোবেলাটা জুড়েই সুন্দর সুন্দর স্মৃতি আছে। যেমন বাবা, মা, আমি, দাদা, আমরা 3 জন মিলে একসঙ্গে বসে যে গল্প করতাম, আড্ডা দিতাম, মানে সেটা কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না যে বাড়িতে বাবা, মা আর দাদা, বোন মিলে এরকম গল্পের আসর বসানো যায়। তো সেইটা আমি এখন খুব মিস করি। সেইটা আমার কাছে সব থেকে সুন্দর মুহূর্ত। মানে তার মানে বাড়িতে মানে সকলেই প্রায় বন্ধুর মতো ছিল, একদম, মানে অত কড়া শাসন এরকম না না, শাসনও ছিল। মাকে চরম ভয় পেতাম, কিন্তু আবার মানে মা ছাড়াও চলবে না। আচ্ছা, এমনি এখন মা ওখানেই থাকেন? মা ওখানেই থাকেন, বাবা 2 বছর হলো চলে গেছে। হ্যাঁ, যাই হোক, এবার তুই আমায় বল, তোর এই যে ছোটবেলার শান্তিপুর থেকে তুই কলকাতায় বোধহয় বিবাহ সূত্রে কলকাতায়? হ্যাঁ, আমি শান্তিপুরেই আমার বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি শান্তিপুরেই। আর আমি আমার হাজবেন্ডের কাজের সূত্রে কলকাতায় আসা। কলকাতায় এসেও আমি আবার কয়েক বছর বাড়িতেই ছিলাম, কিছুর মধ্যে ঢোকা হয়নি, নিজের মতন বাড়িতে প্র্যাকটিস রেখেছিলাম। মানে মফস্বল থেকে যেহেতু আমি এসেছি, আর খুব একটা না আমি বাড়ির বাইরে বেরোতাম না। অনেকেই আছে, ডান্সারদের সম্পর্কে একটা বদনাম আছে। কি বদনাম? তাদের লাভ ম্যারেজ হয়। না কি লাভ ম্যারেজ? না না না, অ্যারেঞ্জ ম্যারেজ, একদম প্রপার, পুরো মানে প্রচুর লোকজন দেখতে এসেছে আমাকে, মানে আমার শ্বশুরবাড়ি জয়েন্ট ফ্যামিলি, অনেকে মিলে আমায় দেখতে এসেছিল। সেটা মানে মারাত্মক ছিল, আমি ঘরে ভয়ে কাঁপছি যে এতজন কেন দেখতে এসেছে। তো তারপরে সবার সঙ্গে আলাপ করে খুব ভালো লেগেছিল, আমার শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো। তো আমার প্রথম দিনই মনে হয়নি যে এরা অনেক চিনি না, একদম নিজের করে নিয়েছিল। তার মানে তোর হাজবেন্ডের কর্মসূত্রে কলকাতায় থাকি? হ্যাঁ হ্যাঁ। কলকাতায় কি মানে তুই মানে নিউক্লিয়ার ফ্যামিলি? হ্যাঁ হ্যাঁ, আমি হাজবেন্ড আর আমার বাচ্চা। আচ্ছা আচ্ছা। তো এমনি বিবাহিত জীবনটা কেমন এনজয় করেছিস? দেখো, বিবাহিত জীবন তো এনজয় করছি। বিবাহিত জীবন হচ্ছে এমন একটা জীবন, ভীষণ সুন্দর, আবার ভীষণ মানে রাগ হয়ে গেলে তখন মনে হয় এর থেকে খারাপ আর কিছু হয় না। তো সেই জিনিসটা তো এনজয় করছি, অবশ্যই এনজয় করছি। আমার স্বামী ভীষণ, মানে আমার হাজবেন্ড তো সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছে যে হ্যাঁ তুমি এটা করো, এটা শেখো। আমাকে একদম না, আমাকে মানে একদম হাত ধরে নিয়ে গিয়ে গানের জায়গায় ভর্তি করে দেওয়া, নাচের জায়গায় ভর্তি করে দেওয়া, সবটাই করে। তো সুতরাং সবকিছু মিলিয়ে ভালো। আর তোর বোধহয় একটি ছেলে? হ্যাঁ, আমার একটাই ছেলে। আচ্ছা, ওর বয়স কত হলো? 7 বছর চলছে। 7 বছর, বাহ। আর তুই কি মানে কিরকম মাদারহুডটা কিরকম এনজয় করেছিস? মাদারহুড এনজয় করেছি। তোর মাদারহুডের এখনো তুই শুরুর দিকে আছিস। সেটাই, সবে 7 বছর, কিন্তু ভালো কাটছে। কিন্তু তার মধ্যে একটা মানে মন খারাপের জায়গা হচ্ছে, আমার ছেলের ব্রেন ডেভেলপমেন্ট ডিলে জানতে পেরেছিলাম ও যখন 3 বছর বয়স। সেই সময়টা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। মানে আমি ঠিক করেছিলাম যে আমি আমার ছেলের ল্যাঙ্গুয়েজের প্রবলেম ছিল, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট
পেমেন্ট প্রবলেম ছিল। তো আমার মনে হয় এগুলো এখন থেরাপির মাধ্যমে কেটেই যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো সব কিছুই বলে অনেকটাই রিকভার হয়ে গেছে, থেরাপির মাধ্যমেই হয়েছে সেটা অবশ্যই। তো সেই জায়গাটা থেকে মাদারহুডটা, এই 7 বছরের মাদারহুড আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল এবং ভালো লাগারও ছিল। ছেলেকে নিয়ে অনেক আনন্দ করছি, আগামী দিনেও করব। নিজেকে মা হিসেবে কত নম্বর দিবি এখনো অবধি? এখনো অবধি 7। হ্যাঁ, কারণ মা হিসেবে তো মানে ভালোর কোনো শেষ নেই, সবাই সবার বেস্টটাই দেয়, তো আমি আমাকে 7ই দিলাম। এক্স্যাক্টলি। বাহ, মানে আমি কি বলি, যখন ও বিভিন্ন নাচের ভিডিও পোস্ট করে, মানে আজকে ওর সামনে বলে ফেলছি, মানে আমি ওর এক একটা নাচ মানে 2বার 3বার দেখতেই থাকি। মেয়েটার এত সুন্দর এক্সপ্রেশন কি করে হতে পারে, ঠিক আছে? মানে আমি সত্যি ওর, মানে আমি বলতে পারেন যে আমি ওর একজন ফ্যান। হ্যাঁ, তো আমাকে বল যে এই যে পুরো জার্নিটা, মাদারহুড, বিবাহিত জীবন, ছোটবেলা, এই তো আমরা একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি, তুইও যাচ্ছিস, তো সব থেকে বেস্ট পার্ট কোনটা লাগে? মানে এই 3টে ফেজের মধ্যে তোর বেস্ট পার্ট এখনো অবধি, মানে যেটা তোর খুব ভাবতে ভালো লাগছে? আমার বিয়ের পরের, মানে আমি যে বিয়ের পর থেকে মাতৃত্ব তো সুন্দর অবশ্যই, তবে সেটা সুন্দর হয়ে আরও হয় তখনই যখন আমার পার্টনার খুব সাপোর্টিভ হবে এবং ভালো হবে, তাই না? তো আমার কাছে ওই বিবাহিত জীবনের পরের যে বছর, হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা, মানে কত বছর তোর বিবাহিত জীবন? আমার 15 বছর। আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে। আচ্ছা, আর তোকে যদি বলা হয় যে তুমি নিজের মধ্যে কিছু বদলাতে চাও, তুই কি বদলাবি? আমার রাগটা। হ্যাঁ, এটা আমার হাজবেন্ডও বলবে, মানে আমি না প্রচণ্ড হঠাৎ করে রেগে যাই, রেগে গিয়ে ভাবি এটার জন্য আমি এত রেগে গেলাম কেন, নিজেই পস্তাই যে বাবা রেগে গেলাম, এটা আমার ঠিক হলো না। তো ওই জিনিসটাকে আমি কন্ট্রোল করতে চাই অনেকটা। সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এবার তুই আমায় বল যে নিজের, আমাদের তো প্রত্যেকেরই নিজের প্রতি একটা ভালোবাসা থাকে, তো তোর কি মনে হয় যে তোর ঠিক কোন গুণটার জন্য তুই নিজেকে খুব ভালো, মানে তোর ওই গুণটা তোর খুব আর কি একটা খুব ফেভারিট গুণ, মানে বলে মনে হয় মানুষ হিসেবে? আমি আমার আশেপাশের মানুষকে আমার মনে হয় আমি মানে হ্যাপিনেস দিতে পারি। আচ্ছা, হ্যাঁ, এটা আমার মনে হয় যে আমার কাছে যদি কেউ মানে মন খারাপ নিয়েও এসে থাকে, খুব বেশিক্ষণ মন খারাপ করে থাকতে পারবে না। দারুণ। প্রিয়শ্রীর বন্ধু বান্ধব আছে? হ্যাঁ, বন্ধু বান্ধব আমার আছে। আমার এখন মানে স্কুল লাইফে স্কুলের বন্ধু বান্ধব, এখন নাচের ক্লাসের বন্ধু বান্ধব, কিন্তু আমার না মানে ওই বাইরে খুব বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি, খেতে যাচ্ছি, এই জিনিসটা আমার কোনোদিনই নেই। আমি একটু মানে বাড়ির ঘেঁষা আর কি, মানে বাড়ির লোকজন নিয়ে একটু আনন্দ করতেই ভালোবাসি। হ্যাঁ, মানে ধরো খেতে যাবো, ওই বর আর বাচ্চাকে নিয়ে গেলে বেশি যেন ভালো লাগে, এই জিনিসটা হয়। আর তুই বল যে জীবনের কোনো একটা আফসোস যদি তোকে জিজ্ঞেস করা হয়, বা ধরে নে কোনো দুঃখ বা মন খারাপ এখনো পর্যন্ত? হ্যাঁ, সেটা আছে। সেটা হচ্ছে আমার মনে হয় মাঝে মাঝেই এটা খুব মনে হয়, বাবা চলে যাওয়ার পর থেকে মনে হয় এত ছোট বয়সে আমাকে এভাবে মানে না রেখে চলে গেলেই পারতে, আর কটা বছর থাকতেই পারতে। আর একটা জিনিস, দুটো আছে আর কি। আর একটা জিনিস হচ্ছে আমার মনে হয় আমার ছেলের এই যে ব্রেন ডেভেলপমেন্ট ডিলে, যেটা নিয়ে আমরা এখনও একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জিনিসটা যদি না হয়ে ঠিক সব কিছু নর্মালি হতো, তাও ব্যাপারটা আমাদের জীবনটা আর কি আরও সুন্দর হতে পারত। না, তুই একদিন দেখবি তুই এই ফেজটাও ওভারকাম করেছিস, এবং তুই, মানে আমি এটা জাস্ট বলার জন্য বলছি না, আমিও তো একজন মা, আমি তোকে বলছি তুই দেখবি এই যেটা তুই মনে করছিস যে তোর কাছে চ্যালেঞ্জ, এটাই একদিন তোর মনে হবে এটাই তোর অস্ত্র, বুঝেছিস? দেখবি এটা একদিন তোর হবে। যাই হোক, আমাকে এবার বল, আমরা একটা র্যাপিড ফায়ারে যাব, ঠিক আছে? আচ্ছা, সেই র্যাপিড ফায়ারটায় তোর সঙ্গে যাব। তুই আমাকে বল যে তুই কি ফুডি? হ্যাঁ, আমি ফুডি।
ফাস্ট ফুড খেতে ভালো লাগে? কি কি যদি ভালো লাগে তাহলে কি কি ভালো লাগে? তার কোনো সীমা পরিসীমা নেই, মানে প্রচুর। ফুচকা থেকে শুরু করে মানে বাইরের, আমার না রেস্টুরেন্টের চাউমিনের থেকে বেশি ভালো লাগে ওই যে বাইরে যে চাউমিনগুলো ভাজে, ওই ওই জিনিসটা আমাকে খুব টানে, কিন্তু বর খেতে দেয় না, বলে খুব বকাবকি করে ওই আনহেলদি খাবার দাবার। কিন্তু আমি প্রচুর মানে ওই বাইরের খাবার খাই। মানে চাউমিনের ওই টং টং আওয়াজটা হলে আমাকে আর ধরে রাখা যায় না। ওটা আমার ছোটবেলাকার আওয়াজ, মানে হয় না স্ট্রিট ফুডের মানে তাওয়াতে টং টং, মানে আমাদের একটা তেলের টেস্টও আছে। হ্যাঁ, ওই পোড়া তেলের একটা আলাদা আমাদের শান্তিপুরে যেহেতু রাসটা খুব বড় করে হয়, এবার ওখানে না ওই চাউমিন যখন ভাজে, আমাদের বাড়ির নিচেই সব দোকানপাট বসে একদম, ওখানে খুব যাক। তো আমাকে উপর থেকে আমি দেখতে থেকে আমার শাশুড়ি মা এসে বলে, কি মানি এখানে দাঁড়িয়ে আছো? বাবা সত্যি। এরপর তুই আমাকে বল যে মিডনাইট স্ন্যাক কি পছন্দ করিস? আমার এমনি টুকটাক যদি খিদে পেয়ে যায়, ঘরে বিস্কুট টিস্কুট যা থাকে তাই খেয়ে নিই, ওরকম কোনো ব্যাপার নেই। খিদে পেয়েছে বা কিছু হয়তো বাদাম মাছ থাকলো, ছোলা থাকলো, মানে যাই হোক কিছু একটা খেয়ে নেই, ওরকম। ভাবছিলাম বলবি হয়তো ক্যাডবেরি। না না না, ক্যাডবেরিটা খাই না। প্রচুর এক্সারসাইজ করে নিজেকে একটু কমিয়েছি, মানে আমার 94 কেজি ওয়েট হয়েছিল, সেখান থেকে আমি কমিয়ে এখন আর ক্যাডবেরি আমি একদমই খাই না। মানে ডেডিকেশন লেভেলটা আমার তোকে দেখে শেখা উচিত। বিচ ভালো লাগে না মাউন্টেন? মাউন্টেন। মাউন্টেন একদম। হানিমুনে কোথায় গেছিলি? হানিমুন আমাদের সেই অর্থে মানে বিয়ের পরেই যে একদম বেড়াতে যাওয়া সেটা আমাদের হয়নি, কারণ শিফটের ব্যাপার ছিল, কলকাতায় আসা, ফ্ল্যাট হচ্ছে, রেডি হচ্ছে, তো আমরা পরে গেছি বেড়াতে, গেছিলাম জুলুক। আচ্ছা, বাহ, মানে সেটা তো সেই মাউন্টেনই হলো, হ্যাঁ, তাই না? আচ্ছা, আমাকে বল যে ফার্স্ট লাভ। ফার্স্ট লাভ আমার ডান্স। ডান্স, একদম। আচ্ছা, ফার্স্ট লাভ ডান্স। এবার বল যে মোবাইল যে আমরা ইউজ করি, কোন অ্যাপটা তুই মোবাইলে সবচেয়ে বেশি ইউজ করি? ফেসবুক। ফেসবুক। কিন্তু এত অ্যাপ থাকতে ফেসবুক কেন? কারণ একটা ছবি বা ভিডিও পোস্ট করার পরে যে ওই টুং টুং করে আওয়াজ হতে থাকে না, কমেন্টগুলো ঢুকতে থাকে, তখন মানে দেখি হ্যাঁ হ্যাঁ, ওটা একটা ভালো লাগার জায়গায় যে সবাই ভালো বলছে। আর খারাপ, আমি সবসময় বলি যে যেটা খারাপ হবে আমাকে জানাবে, তো সবটা মিলিয়ে একটা কিউরিয়াসিটি হয় যে সবার কেমন লাগছে। আমরা যেহেতু নাচ করি বা আমরা যেহেতু মানে একটু বেরোই বা সাজতে ভালোবাসি, আমরা বিভিন্ন জুয়েলারি ইউজ করি, তো তোর কি মনে হয় তোর কোন জুয়েলারিটা সবচেয়ে ফেভারিট? কানের দুল। বাহ। বল, দিল্লি কা লাড্ডু বলে না, খায়া जो पछताया नहीं खाया वो भी पछताया, তো তোর কি মনে হয়? না, এটা তো মানে দিল্লি কা লাড্ডু খেতেও হবে আবার পস্তাতেও হবে, মানে একটা জিনিস ভালো দেখতে লাগছে সেটা একদম ছেড়ে দিলেও তো খারাপ লাগে, জিনিসটা বুঝতেই পারলাম না কি হলো। হ্যাঁ, মিষ্টি লাড্ডু মিষ্টি খাও, আবার মাঝে মাঝে একটু নোনতাও পাবে, চাপ নেই। বেস্ট ফিল্ম এখনো অবধি? বেস্ট ফিল্ম রিসেন্ট আমি লাস্ট দেখে এসেছিলাম হলে বহুরূপী। আচ্ছা, না সন্তানও দেখেছিলাম, ভালো। আচ্ছা, ঠিক আছে। লাস্ট হলিডে ডেস্টিনেশন? বেনারস গেছিলাম। বেনারস, আচ্ছা। আর ধর তোকে একটা আইল্যান্ডে রাখা হলো, ঠিক আছে, 7 দিনের জন্য। সেই আইল্যান্ডে যে কোনো একটা জিনিস নিয়ে তুমি থাকতে পারো। একটা হচ্ছে তোমাকে দেওয়া হলো বই, আর একটা দেওয়া হলো তোমাকে মোবাইল, অপশন বই, মোবাইল, আর একটা হচ্ছে প্রচুর প্রচুর খাবার দাবার, ঠিক আছে। আর মানে যে অপশানটাতে তোমাকে বই আর মোবাইল দেওয়া হবে সেটাতে কোনো খাবার দাবারের ব্যাপার নেই, সেটাতে শুধু জল। তো তুমি কোন অপশানটা নেবে? 7 দিনের জন্য থাকতে দেবে না, আমি খাবারেই যাব, কারণ বই যদি খিদে পায় তখন বই মোবাইল কোনো কিছুই তখন আর মনে আসবে না, মানে 7 দিন বেঁচে থাকবো, খাবারটা লাগবে। মানে সম্প্রতি একটা খবর হয়েছিল, মানে একজন আইপিএস অফিসার 3 বছর, মানে সে আইপিএস অফিসার হবে বলে
3 বছর মোবাইল ছাড়া ছিলেন। হ্যাঁ, ঠিক আছে, মানে এটা আজকের ডেটে জাস্ট ভাবা যায় না। তাই না? হ্যাঁ, একদমই তাই, আমি দেখছিলাম খবরটা। আর তোর ফেভারিট আউটফিট কি বল? শাড়ি। আচ্ছা, আমি এথনিক পরতে ভীষণ ভালোবাসি। আচ্ছা, বাহ। আর তোর ফেভারিট পাস টাইম? ফেভারিট টাইম পাস আমি গান শুনি প্রচুর। গান। আচ্ছা, আর এত সুন্দর ফিগারটা কি করে মেনটেন করেছিস? এটা আমি না, কোনো ডায়েটিশিয়ান দেখাইনি, আমি নিজের মতো করেই সব কিছু খাই, প্রোটিনটা বেশি খাই, আর তার সঙ্গে এক্সারসাইজটা আমি করি। ওটা আমি রেগুলার রেখেছি একদম। এবার আমাকে বল যে এই যে এত সুন্দর পারফর্ম করছিস, এত মানুষের ব্লেসিংস, ভালোবাসা তোকে এগিয়ে নিয়ে যাচ্ছে আরও, তো এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কিছু করেছিস? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার দেখো ইচ্ছে আছে যে আস্তে আস্তে একটা, আমি অনেক ছোটোবেলায় মানে আগে যখন নাচ শিখেছি, বিয়ের আগে কিছুদিন আমি নাচ মানে শিখিয়েও ছিলাম, তারপরে আবার নিজের পড়াশোনা থাকে এগুলোর জন্য বন্ধ করে দিয়েছিলাম। তো সেটাই আবার ইচ্ছে আছে যে একটুখানি যদি করা যায়, ভাবছি আস্তে আস্তে একটা অনলাইন ক্লাস আমি শুরু করব। আচ্ছা, দেখা যাক কি হয়। বাহ, ভেরি ভেরি নাইস। তোর মানে ভবিষ্যৎ পরিকল্পনায় তুই সাকসেসফুল হ, ঘরে বাইরে আমরা তরফ থেকে আমি তোকে মানে এইটা খুব মন থেকে বলছি। আমাকে এবার বল যে এই ঘরে বাইরে প্ল্যাটফর্মে এসে তোর কেমন লাগছে? আমার তো ভীষণই ভালো লাগছে। তুমি যখন প্রথমে বলেছিলে আমার খুব লজ্জা লাগছিল যে এখানে মানে অনেক বড় বড় মানুষরা আসেন যারা সত্যি অর্থে মানে সমাজকে অনেক কিছু দিচ্ছেন, তো সেখানে তুমি আমাকে ডেকেছো, আমার খুব ভালো লেগেছে। আর সবাইকে চাইবো যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটুকুই। সমাজের জন্য, স্পেশালি মেয়েদের জন্য আজকের ডেটে আমরা দেখছি চারপাশে এত খারাপ খারাপ খবর, মানে সত্যি মনগুলো খুব ভারাক্রান্ত হয়ে থাকে। তো স্পেশালি মেয়েদের জন্য কি তোর কোনো মেসেজ আছে? যদি থাকে তাহলে ঘরে বাইরে প্ল্যাটফর্মের তরফ থেকে তুই তাদের জন্য কিছু একটা বল। হ্যাঁ, আমার একটা জিনিস খুব মনে হয়, যেহেতু আমি রাস্তাঘাটে নিজেও একা চলাফেরা করি, রিসেন্ট মানে একটা বাজে অভিজ্ঞতার মধ্যে আমিও গেছিলাম। একজন অটোওয়ালা খুব বাজে ইঙ্গিতভাবে আমাকে একটা কথা বলেছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয় মেয়ের মানে অটোতে আরও কয়েকজন মেয়ে ছিল, তারা কেউ কিছু বলল না। তো আমার মনে হয় যে মেয়েরা যদি একটু মেয়েদের পাশে দাঁড়ানো যায় কোথাও কিছু হলে, যে এটা আপনি কেন বললেন, এই আওয়াজটা খুব দরকার। একদম, মানে সত্যি খুব বলতে কষ্ট হচ্ছে যে মেয়েরা কিন্তু মেয়েদের পাশে দাঁড়ায় না, মানে এটা সমাজের একটা মানে ভীষণ খারাপ দিক। আমার মনে হয় মানে কোনো হিংসা বিদ্বেষ না রেখে আমরা পৃথিবীতে সত্যিই খুব কম দিনের জন্য এসেছি। আমার মনে হয় যে সবাই সবার পাশে দাঁড়ান। মেয়েরা যদি মেয়েদের পাশে দাঁড়ায় না, তাহলে কিন্তু আমরা মানে এই সমাজে বেসিক্যালি সমস্যা বলে কিছু থাকবে না। তোর কি মনে হয়? একদমই তাই, তাই কি না? একদম। যাই হোক, আজকে তাহলে আড্ডাটা এই পর্যন্তই থাক। সে ক্যামেরার ওই পারে গিয়ে হয়তো একটু আড্ডা দেব, কিন্তু একটা টাইম বাউন্ড আছে বলে আমাদের শেষ করতে হচ্ছে। তাহলে মানে আশা করি আমাদের আড্ডা, আমাদের গল্প যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার খুব ভালো লাগবে। আমি তোমাদের সকলের কমেন্ট পেলে, লাইক পেলে, শেয়ার পেলে খুব মোটিভেটেড হব। আমি আরও মানুষকে তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।